সংক্ষিপ্ত আকর্ষণীয় মিউজিক ইন্ট্রো। আচ্ছা, হিমালয়ের কোলে ছবির মতো সুন্দর শান্ত একটা দেশ কিভাবে হুট করে এক দশকের এক নৃংস গৃহযুদ্ধের আগুনে জ্বলে উঠতে পারে? প্রশ্নটা কিন্তু বেশ গোলমেলে। চলুন আজ এই জটটাই খোলার চেষ্টা করা যাক আর একটু তলিয়ে দেখি নেপালের সেই অন্ধকার সময়ের পেছনের আসল কারণগুলো কী ছিল। দেখুন, নেপালের এই গৃহযুদ্ধ কিন্তু একদিনে শুরু হয়নি। ব্যাপারটা অনেকটা একটা প্রেশার কুকারের মতো। ভেতরে ভেতরে বছরের পর বছর ধরে সামাজিক আর রাজনৈতিক ক্ষোভ, অসন্তোষ সব ফুটছিল। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি ঠিক কি কারণে এই প্রেশার কুকারটা শেষমেশ ফেটে গেল। তখনকার নেপালের ক্ষমতার বিন্যাসটা যদি দেখেন, বেশ অবাক হওয়ার মতো। দেশের মোট জনসংখ্যার মাত্র ২৯%। হ্যাঁ, মাত্র ২৯% ছিল বাহুন আর ছেত্রীর মতো কিছু অভিজাত গোষ্ঠী। অথচ রাজনৈতিক আর অর্থনৈতিক সব ক্ষমতা ছিল কিন্তু তাদেরই হাতে। তো বুঝতেই পারছেন এর ফল কি হয়েছিল। সমাজের একটা বিশাল অংশ তারা নিজেদেরকে সম্পূর্ণ ক্ষমতাহীন, বিচ্ছিন্ন ভাবতে শুরু করেছিল। আর এই যে বৈষম্য, এটা কিন্তু শুধু কোনো তথ্য বা পরিসংখ্যানের ব্যাপার ছিল না। একেবারে রুট লেভেলে দেশের বহু মানুষ জাতি, বর্ণ, এমনকি লিঙ্গের ভিত্তিতে প্রতিদিন বঞ্চনার শিকার হচ্ছিলেন। একদিকে রাজধানী কাঠমান্ডু, যেখানে উন্নয়নের সব আলো, আর অন্যদিকে দেশের বাকি প্রত্যন্ত অঞ্চল বলতে গেলে পুরোপুরি অন্ধকারে ডুবেছিল। আর ঠিকই জমতে থাকা বঞ্চনাই কিন্তু বিদ্রোহের আসল বারুদটা যোগান দিয়েছিল। তো একদিকে ছিল এই সামাজিক অসন্তোষের আগুন, আর তার সাথে আগুনে ঘি ঢালার মতো যোগ হল চরম রাজনৈতিক ব্যর্থতা। মানে ৯০-এর দশকে গণতন্ত্র তো এলো, কিন্তু দেশের গভীরে যে সমস্যাগুলো জমেছিল সেগুলোর কোনো সমাধানই হলো না। উল্টো পরিস্থিতি আরও জটিল হয়ে গেল। এই টাইমলাইনটা একবার দেখুন, তাহলেই বুঝবেন পরিস্থিতি কতটা ঘোলাটে ছিল। ভাবা যায় ১৯৯০-এ গণতন্ত্র এলো, আর তার ঠিক পরের ১০ বছরে দেশ দেখল ১৩টা আলাদা আলাদা সরকার। মানে চরম রাজনৈতিক বিশৃঙ্খলা। এই অবস্থায় সাধারণ মানুষের সংস্কারের স্বপ্ন যে হতাশায় পরিণত হবে, এটাই তো স্বাভাবিক। আর ঠিক এই শূন্যতার সুযোগটাই কিন্তু মাওবাদীরা খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল। এই কথাটা তখনকার পরিস্থিতিকে যেন আয়নার মতো দেখিয়ে দেয়, তাই না? যখন কাঠমান্ডুর নেতারা নিজেদের মধ্যে ক্ষমতার লড়াই নিয়ে ব্যস্ত, তখন প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ কি দেখছে? তারা দেখছে রাষ্ট্র তাদের কথা একেবারেই ভুলে গেছে, আর এই যে একটা বিরাট শূন্যস্থান তৈরি হলো, সেটাই পূরণ করতে এগিয়ে এলো বিদ্রোহীরা। আর ঠিক এমন একটা পটভূমিতেই মাওবাদীরা একটা বিকল্প শক্তি হিসেবে উঠে এলো। মানুষের এই যে ব্যাপক ক্ষোভ, এই যে অসন্তোষ, এটাকে তারা পুরোপুরি কাজে লাগালো। নিজেদেরকে তারা এমন এক বিপ্লবী শক্তি হিসেবে তুলে ধরল, যারা সরাসরি রাষ্ট্রকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। মাওবাদীদের চিন্তাভাবনাটা ছিল কিন্তু বেশ পরিষ্কার। তাদের যুক্তি ছিল, এই ব্যবস্থায় ছোটখাটো সেলাই ফোড়ায় করে কোনো লাভ হবে না, কারণ তাদের মতে পুরো সিস্টেমটায় দাঁড়িয়ে আছে শোষণ আর নিপীড়নের উপর। তাই সংস্কার নয়, তাদের লক্ষ্য ছিল একটাই, সম্পূর্ণ বিপ্লব। পুরো ব্যবস্থাটাকে ভেঙে ফেলে একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা। তাদের কৌশলটাও ছিল বেশ গোছানো, কয়েকটা ধাপে। প্রথম কাজ, যারা বঞ্চিত, শোষিত, তাদের ক্ষোভটাকে চিহ্নিত করা এবং সেটাকে কাজে লাগিয়ে তাদের সমর্থন আদায় করা। এরপর যেসব গ্রামীণ এলাকায় রাষ্ট্রের উপস্থিতি প্রায় নেই বললেই চলে, সেখানে নিজেদের একটা সমান্তরাল শাসন ব্যবস্থা তৈরি করা। আর ফাইনাল স্টেপ, রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র গণযুদ্ধ শুরু করে দেওয়া। এবং শেষ পর্যন্ত সেই প্রেশার কুকারটা বিস্ফোরিত হল। শুরু হল এক দশকের এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। বছরের পর বছর ধরে যে ক্ষোভ, যে অসন্তোষ ভেতরে ভেতরে জমছিল, তা এবার ভয়ঙ্কর এক সংহিংসার রূপ নিয়ে বেরিয়ে এলো। এই যুদ্ধের অর্থনৈতিক ধাক্কাটা ছিল অমঞ্চ। শুধু একবার ভাবুন, ২০০২ সাল আসতে আসতেই দেশের ক্ষতি হয়েছিল আনুমানিক 66 বিলিয়ন রুপিস। আর এটা তো গল্পের একটা অংশ মাত্র, মানে শুধু টাকার অঙ্কের হিসাব। আসলে এই আর্থিক ক্ষতির চেয়ে হয়তো আরও ভয়াবহ ছিল দেশের অবকাঠামোর ক্ষতিটা। পাওয়ার স্টেশন, টেলিকমিউনিকেশন টাওয়ার, স্কুল, কলেজ কিছু বাদ যায়নি, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। আর এর যে দীর্ঘমেয়াদী প্রভাব, সেটা নেপালের উন্নয়নকে যে কত বছর পিছিয়ে দিয়েছিল তার হিসাব করাও কঠিন। তো এই লড়াইটা ছিল মূলত দুটো শক্তির মধ্যে। একদিকে ছিল রাজকীয় নেপালি সেনাবাহিনী, যাদের লক্ষ্য ছিল যেভাবেই হোক রাজতন্ত্র আর পুরনো রাষ্ট্রব্যবস্থাকে টিকিয়ে রাখা। আর তাদের ঠিক উল্টো দিকে ছিল নেপালের কমিউনিস্ট পার্টি বা মাওবাদীরা, যারা এই পুরো ব্যবস্থাটাকেই উৎখাত করতে চেয়েছিল। মজার ব্যাপার হলো, একটা ছোট্ট গেরিলা গোষ্ঠী হিসেবে শুরু করে এই মাওবাদীরাই একসময় দেশের সেনাবাহিনীর জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তো এক দশক ধরে এই রক্তক্ষয়ী সংঘাত চলার পর যুদ্ধ অবশেষে থামল। কিন্তু এখানেই গল্পের শেষ নয়।
বরং সেই যুদ্ধের ছাই থেকেই জন্ম নিল এক সম্পূর্ণ নতুন নেপাল। কিন্তু প্রশ্ন হল, এই অবিশ্বাস্য রূপান্তরটা ঘটল কিভাবে? শান্তির পথে যাত্রাটা কিন্তু ছিল খুবই নাটকীয়। এই চারটা দেখলেই বুঝবেন। দেখুন, ২০০৬ সালে মাওবাদী আর 7টা রাজনৈতিক দল মিলে একটা শান্তি চুক্তি করল। তার ঠিক 2 বছরের মাথায় ২০০৮ সালে নেপালের ৪৪০ বছরের পুরনো রাজতন্ত্রটাই বিলুপ্ত হয়ে গেল। ভাবা যায়। আর সবচেয়ে বড় চমকটা এলো নির্বাচনে। যারা একদিন রাষ্ট্রের বিরুদ্ধে বন্দুক হাতে লড়েছিল, সেই মাওবাদীরাই নির্বাচনে জিতে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে উঠে এলো। এই যে পরিবর্তন, এটা কতটা বিশাল ছিল তাই তুলনাটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। বিদ্রোহের আগের নেপাল ছিল একটা হিন্দু রাজত্ব, আর যুদ্ধের পর হলো একটা ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র। সাংবিধানিক রাজতন্ত্রের জায়গায় এলো বহুদলীয় গণতন্ত্র। আর ক্ষমতা আর কাঠমান্ডুতে সীমাবদ্ধ রইল না, দেশ এগোতে শুরু করল একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার দিকে। মানে একেবারে আমূল পরিবর্তন। কিন্তু যুদ্ধ শেষ হলেই তো আর সব সমস্যার সমাধান হয়ে যায় না, তাই না? শান্তি তো এলো, কিন্তু নতুন নেপাল গড়ার পথটা মোটেও সহজ ছিল না। অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়ে গিয়েছিল। যেমন একসময়ের সহযোদ্ধা মাওবাদী নেতাদের মধ্যেই দেখা দিল গভীর বিভেদ। যে সামাজিক আর অর্থনৈতিক সংস্কারের জন্য এত লড়াই, তার গতিও খুব ধীর। আর সবচেয়ে বড় কথা, যুদ্ধকালীন অপরাধগুলোর বিচার, সেই প্রশ্নটাও কিন্তু এখনও ঝুলে আছে। নেপালের এই পুরো যাত্রাটা শেষ পর্যন্ত আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, বন্দুকের লড়াই থেমে গেলেই কি একটা বিপ্লব সত্যি শেষ হয়ে যায়? একটা দেশের রাজনৈতিক কাঠামো বদলে গেলেই কি তার ভেতরের সব ক্ষোভ, সব বঞ্চনার অবসান ঘটে? নাকি আসল লড়াইটা, আসল বিপ্লবটা শুরুই হয় যুদ্ধ শেষ হওয়ার পর? হয়তো নেপালের এই গণযুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা এটাই,